বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। পূর্ব ঘোষণা ছাড়াই দেশ জুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘটে স্থবির নৌপথ। 2020-এর দুর্ঘটনায় 2 সারেঙের জামিন বাতিলের জেরে জিম্মি জনগণ। সেরাম থেকে কেনা 50 লাখ ডোজ করোনা ভ্যাকসিন এখন দেশে। প্রস্তুত অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ। সুরক্ষা, গ্রহণকারী নিচেই ডাউনলোড করতে পারবেন মোবাইলে। এবং 1.5 মাসের বেশি পিছিয়ে আগামী 18 মার্চ থেকে শুরু হচ্ছে অমর 21 গ্রন্থমেলা। প্রকাশকদের সঙ্গে কথা বলেই সময়সীমা নির্ধারণ। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ সারা দেশে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটে স্থবির নৌপথ। দূরপাল্লার লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে। বন্ধ রয়েছে পণ্য পরিবহনও। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি যাচ্ছে তার কাছে। রাকিব। সাদিয়া, মহা দুর্ভোগের যে ধর্মঘট সেটি চলছে। লাখো মানুষ বিপদের মধ্যে রয়েছে। কেউ দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে নদীপথে যেতে পারছে না। কোনো ধরনের ঘোষণা ছাড়াই সরাসরি বিচারিক আদালতের বিরুদ্ধে গিয়ে এই ধর্মঘট ডেকেছে নৌ শ্রমিকরা। তো সদরঘাট পুরোপুরি ফাঁকা এই মুহূর্তে। অন্যান্য দিন সদরঘাটে কিন্তু একদম মহাযজ্ঞ থাকে, হাজারো মানুষের উপস্থিতি থাকে, বিপুল সংখ্যক লঞ্চ থাকে। সব লঞ্চ পন্টুন থেকে সরিয়ে ফেলেছে এই লঞ্চের যারা শ্রমিক মাস্টাররা। আপনি জানেন যে 2020 সালের ফেব্রুয়ারি মাসে একটি দুর্ঘটনার যে মামলা, সেই মামলায় আজ 2 জন মাস্টারকে যখন মেরিন কোর্ট তাদেরকে জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করলো, তখনই আসলে তারা এই কোনো ঘোষণা ছাড়াই এমন ধর্মঘট আজকে ডেকেছে। তো এখানে কিছুক্ষণ আগে এসে হাজির হয়েছেন বিএডব্লিউটি এর চেয়ারম্যান কমরেড গোলাম সাদেক। আমরা তার কাছে জানতে চাইব, আমরা দেখলাম যে মাইকে ঘোষণা করছেন যে সকল যাত্রীদেরকে ঘরে চলে যেতে বলছেন, যে যেহেতু আজকে কোনো ঘোষণা ছাড়াই এমন একটি ঘটনা ঘটলো, আপনারা যাত্রীদেরকে যেতে না বলে কিন্তু লঞ্চগুলো কোনোভাবেই কোনো চাপ প্রয়োগ করে এই গুটি কয়েক শ্রমিকদের কাছে হার না মেনে লঞ্চ কেন চালাতে পারলেন না? কেন বিপদে পড়লো লাখো মানুষ? বিপদে ফেলার জন্য যারা দায়ী তাদেরকে জিজ্ঞাসা করেন এই প্রশ্নটা। আমরা এখানে এসেছি, আমরা চেষ্টা করছি যে যাত্রীরা যেন, যারা এখানে প্যাসেঞ্জাররা আসবেন, তারা যাতে দুর্ভোগে না পড়েন, তাদের যাতে এখানে অসুবিধা না হয়। কারণ টার্মিনালে অনেকেই আছেন যাদের যাওয়ার কোনো জায়গা নেই। টার্মিনালে তারা যাতে সুন্দর করে অবস্থান করতে পারেন, তাদের কিছু কিছু ফ্যাসিলিটি আমরা দিতে পারি কিনা সেটা দেখতেই এসেছি আমি। পরবর্তী ধাপ কি এখন? পরবর্তী ধাপ আমরা রিকোয়েস্ট করতে পারি লঞ্চের শ্রমিক যারা আছেন তাদেরকে লঞ্চ চালানোর জন্য। মালিকদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি, তারাও যেন তাদেরকে অনুরোধ করেন যে লঞ্চটা চালানোর জন্য। এবং আইন তো আইনের পর্যায়ে চলবে। যে ঘটনাটা ঘটেছে, যেটা নিয়ে তারা লঞ্চ বন্ধ করছেন, সে ব্যাপারে তো আমরা কোনো বক্তব্য দিতে পারি না, কারণ আদালতের বিষয়ে অবশ্যই আইনি প্রক্রিয়ার মধ্যেই সেটা সম্পন্ন হবে। তবে এই যাত্রীরা যাতে দুর্ভোগে না পারে সেই চেষ্টা থাকবে আমাদের। বৈঠকে বসবেন কিনা শ্রমিকদের সাথে? এটা ঠিক বৈঠক বলতে পারেন না, আমি অনানুষ্ঠানিকভাবে তাদেরকে অনুরোধ করতেই এসেছি। এবং যাতে মূলত এখানে আমার কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে আছে, তারা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টা নিশ্চিত করতেই এসেছি এখানে। যে আপনাকে ধন্যবাদ সাদিয়া। তো চেয়ারম্যান যিনি বলছিলেন যে তারা একটু অনানুষ্ঠানিক বৈঠক তারা এখানে কিছুক্ষণ পরই করবেন, যেখানে শ্রমিক নেতারাও বসবেন। আর এখানে কিন্তু দুর্ভোগ কিন্তু কমছে না, কারণ আপনি জানেন যে এই নদীপথে যারা বাড়ি ফেরেন এরা কিন্তু অনেকেই ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকেও আসেন। তো তারা এই টার্মিনালের বিভিন্ন জায়গায় কেউ শুয়ে পড়েছেন, কেউ অবস্থান করছেন, বসেছেন। অনেক রোগী আছে, শিশুরা রয়েছে, মহিলারা রয়েছে। তারা আসলে অনেকে আছেন যে যাওয়ার জায়গাও নেই। তো তারা কিন্তু এখানে রাত অবস্থান করবেন। তো কিছুক্ষণ পরে বৈঠক হবে, যেটি বলছিলেন যে অনানুষ্ঠানিকভাবে। দেখা যাক সেখানে কোনো সমাধান আসে কিনা। সাদিয়া। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে রিপোর্টার মাহমুদ রাকিব জানাচ্ছিলেন নৌ ধর্মঘটের খবর। এই মুহূর্তে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে এলাকায় আছেন রিপোর্টার কমল দে এবং কাজীর দেউরি এলাকায় আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। প্রথমেই যাচ্ছি কমলদের কাছে। কমল, সাদিয়া, আর মাত্র কয়েক ঘন্টা তারপর কিন্তু প্রার্থীদের যে আনুষ্ঠানিক প্রচারণা তা শেষ হয়ে যাবে। তবে আজকে বিএনপির যে প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন, একদিন পর্যন্ত যিনি মার্চ চষে বেরিয়েছেন, তিনি আজকে ভিন্ন কৌশলে তার প্রচারণাটা অব্যাহত রেখেছিলেন বা চালিয়েছেন। অর্থাৎ
আজকে তিনি তেমন কোনো গণসংযোগ করেনি, তার নির্ধারিত গণসংযোগ তিনি করতে যাননি। কারণ হচ্ছে তিনি আজকে সকালে কিন্তু কৌশল নিয়েছেন নির্বাচন কমিশনকে চাপের মুখে রাখা, ব্যতিব্যস্ত রাখা। তিনি প্রকৃততে সফল হয়েছেন। তিনি নির্বাচন কমিশনকে অনেকটা চাপের মুখে রাখতে পেরেছেন। বিশেষ করে তিনি সকালে আলটিমেটাম দিয়েছিলেন তার নেতাকর্মীদেরকে, যাদের গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, তাদের ছেড়ে দেওয়া না হলে তিনি নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেবেন। তিনি সকালে একবার 1 ঘন্টা অবস্থান নিয়েছেন, আবার দুপুরে পর গিয়ে কিন্তু আর 1 ঘন্টা অবস্থান নিয়েছেন। এবং তিনি নির্বাচন কমিশনের যে রিটার্নিং অফিসার তাকে বাধ্য করেছেন পুলিশকে ফোন দিয়ে বলতে, যাতে তাদের যে আটককৃত নেতাকর্মীদের কোনোভাবে ছেড়ে দেওয়া যায় কিনা। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার হাসানুজ্জামান তিনি আমাদেরকে জানিয়েছেন, তিনি চেষ্টা করছেন, তিনি বলেছেন যাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ নেই তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, তবে যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এদিকে আমি একটি নিরাপত্তার বিষয় বলি। নিরাপত্তা কিন্তু চট্টগ্রামে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু 22 প্লাটুন বিজিবি শহরে মোতায়েন হয়েছে এবং তারা শহর জুড়ে টহল দিচ্ছে এবং 3 প্লাটুন বিজিবি কিন্তু তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে। এছাড়া কিন্তু প্রায় 8000 পুলিশ আগামীকাল থেকে কাজ শুরু করবে। ইতিমধ্যে তারা কিন্তু নগরের বিভিন্ন স্থানে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে যেমন কাজ করছে, তেমনি চেকপোস্ট বসিয়ে তাদের তল্লাশি চলছে। আরেকটি বিষয় যে র্যাবেরও কিন্তু 1 প্লাটুন বিজিবি ব্যাটালিয়ন তারাও মোতায়েন হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে। তো বলা চলে বিএনপির যে প্রচারণা সেরকম একটি কৌশল ছিল, তারা আজকে গণসংযোগ কম করে তাদের এজেন্টদেরকে সুরক্ষিত রাখা। কারণ তাদের একটা অভিযোগ, তাদের প্রচুর পরিমাণ এজেন্টকে আইন শৃঙ্খলা বাহিনী হয়রানি করছে বা গ্রেপ্তার করছে, যাতে নির্বাচনে তাদের এজেন্টরা কেন্দ্রে যেতে পারে সেটি কিন্তু নিশ্চিত করতে চেয়েছেন ডাক্তার শাহাদাত। যে কারণে তিনি আজকে গণসংযোগ কমিয়ে তিনি নির্বাচন কমিশনে বারবার অভিযোগ জানাচ্ছিলেন তার এজেন্টদেরকে সুরক্ষিত রাখার জন্য। এবং আরেকটি বিষয় বলে যে আমরা দেখেছি যে তবে ওয়ার্ডে ওয়ার্ডে যে কাউন্সিলরদের যে প্রচারণা সেটা কিন্তু সমান তারে চলছে। বিশেষ করে অধিকাংশ ওয়ার্ডে কিন্তু আওয়ামী লীগ ভার্সেস রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তারা কিন্তু কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। শুধুমাত্র বাকুলিয়া বা কিছু অংশের মধ্যে বিএনপির সাথে আওয়ামী লীগের কাউন্সিলরদের প্রতিদ্বন্দ্বিতা হবে, আর অন্যান্য ওয়ার্ডগুলিতে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ এবার সাথে তার বিদ্রোহী প্রার্থীরা। কিন্তু দুপক্ষে কিন্তু কোনো রকম বিন্দুমাত্র ছাড় না দিয়ে তারা নগর জুড়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল একদিকে বিএনপির প্রচারণার কৌশলে পরিবর্তন আনা, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং সেগুলি নিয়ে যে বারবার চাপ সৃষ্টি করছিলেন ডাক্তার শাহাদাত বিএনপি প্রার্থী, তার সর্বশেষ। এখন আমরা চলে যাবো আওয়ামী লীগের খবর জানার জন্য সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাসের কাছে। ধন্যবাদ কমল। আর মাত্র একদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। সেক্ষেত্রে আজকে মধ্যরাতেই শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল 15-20 দিন আগে, আজকে মধ্যরাতেই সেই প্রচারণা শেষ হচ্ছে। এবং আমরা দেখেছি এই কয়েকদিন আওয়ামী লীগের যারা মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী রয়েছেন তারা কিন্তু পুরো 41টি ওয়ার্ড চষে বেরিয়েছেন যারা ভোটাররা রয়েছে তাদের মন জয় করার জন্য। সেদিনও কিন্তু এর ব্যতিক্রম ছিল না। আজকে সকালে আমরা আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, তিনি তার নিজের এলাকা বদ্দাট এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। তার সাথে যারা দলীয় নেতাকর্মী ছিল তারাও কিন্তু নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে। অনেকটা উৎসবমুখর পরিবেশে তিনি তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এবং গতকালের মতো আজকেও আমরা দেখেছি বাংলাদেশের যারা খ্যাতনামা চিত্রশিল্পী, নায়ক নায়িকারা রয়েছেন তারাও কিন্তু নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে। অপু বিশ্বাস, পূর্ণিমা, ফেরদৌস, মাহিয়া মাহি থেকে শুরু করে যারা নামকরা খ্যাতিমান চিত্র তারকারা রয়েছে তারা কিন্তু সবাই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে। তারা প্রথমে কাজীরদুয়ারি এলাকায় পথসভা করেছে, এরপর লালখান বাজার এলাকায়, এরপর আগ্রাবাদ এলাকায় তারা পথসভায় অংশ নেয়। এবং তারা বলেছেন আসলে দেশে যেভাবে উন্নয়ন চলছে, বিশেষ করে চট্টগ্রামে কর্ণফুলী টানেল, বে টার্মিনাল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ নানাভাবে উন্নয়ন প্রকল্প চলছে। তো সেই উন্নয়নের প্রকল্প ধারাবাহিকভাবে এগিয়ে নিতে হলে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে চট্টগ্রামবাসীকে তারা নৌকা মার্কায় ভোট দেওয়ারও কিন্তু আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, তিনি জনগণের উদ্দেশ্যে বলেছেন তিনি যদি নির্বাচিত হন তাহলে অগ্রাধিকার ভিত্তিতে বন্দরনগরী চট্টগ্রামের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তিনি দূরীভূত করার চেষ্টা করবেন। বিশেষ করে জলাবদ্ধতা বন্দরনগরী সবচেয়ে বড় সমস্যা, সেই সমস্যাটিকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করারও চেষ্টা করবেন বলে অভিমত ব্যক্ত করেন তিনি। তো সেক্ষেত্রে আজকে কিছুক্ষণ পরেই শেষ হচ্ছে, কয়েক ঘন্টা পরেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা, শেষ মুহূর্তের প্রচারণা, যে যার যার মতো করে প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাজীরদুয়ারি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে ছিলেন রিপোর্টার কমল দে এবং কাজীরদেউরি এলাকা থেকে ছিলেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। 1.5 মাসের বেশি পিছিয়ে 18 মার্চ থেকে শুরু হচ্ছে অমর 21শে গ্রন্থমেলা। তবে এবারের মেলা কতদিন হবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি জানিয়েছেন, করোনা পরিস্থিতি বিবেচনায় রীতি অনুযায়ী ফেব্রুয়ারির 1 তারিখ বইমেলা হচ্ছে না। তবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি সাপেক্ষে আগামী 18 মার্চ থেকে বইমেলা শুরু হবে। প্রকাশকদের সাথে আলোচনা করে কতদিন মেলা হবে সেটি ঠিক করা হবে। এর আগে বইমেলা ভার্চুয়ালি হবে এমন খবর গণমাধ্যমে প্রকাশ পেলে আলোচনা সমালোচনা শুরু হয়। পরে প্রকাশকদের সাথে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দপ্তরে বইমেলা আয়োজনের 3টি সম্ভাব্য তারিখ পাঠানো হয়েছিল। ভারতের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন ছায়ানট সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর সঞ্জিতা খাতুন এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। ভারতের 4র্থ রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হলেন বাংলাদেশের এই দুই গুণী মানুষ। আজীবন তারা দেশ ও মানুষের কথাই ভেবেছেন। সঞ্জিতা খাতুন বাংলাদেশের স্বাধীনতা পূর্ব এবং পরবর্তী সময়ে সাংস্কৃতিক বাতিঘরের ভূমিকা পালন করেছেন। ছায়ানট ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত তিনি। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকা পালন করেন এবং পরবর্তী সময়ে স্বাধীনতার চেতনাকে উজ্জীবিত রেখেছেন। ভারতের সেরাম থেকে কেনা করোনার টিকার প্রথম চালান এখন বাংলাদেশে। আজ বেলা 11টা 15 50 লাখ ডোজ নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। পরে বেক্সিমকোর ফ্রিজার ভ্যানে নিয়ে যাওয়া হয় টঙ্গীতে তাদের সংরক্ষণাগারে। এরপর প্রতিটি ব্যাচের স্যাম্পল পরীক্ষা করে শুরু হবে দেশজুড়ে বিতরণ। অবশেষে নিজেদের কেনা ভ্যাকসিন হাতে পেল বাংলাদেশ। সিরাম থেকে নেয়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার থেকে 3 কোটি ডোজের প্রথম লটের 50 লাখ নিয়ে বেলা 11:30টায় ঢাকায় নামে এয়ার ইন্ডিয়ার কার্গো বিমান। চুক্তি অনুসারে এই 3 কোটি বিতরণের ভার বেক্সিমকোর। তাই আগে থেকেই প্রস্তুতি ছিল প্রতিষ্ঠানটির 9টি ফ্রিজার ভ্যান। লোড আনলোড শেষে 1 ঘন্টার আগেই বেরিয়ে আসতে থাকে এক একটি ভ্যান। গন্তব্য তাদের বিশেষ সংরক্ষণাগার টঙ্গী। বেক্সিমকো জানায় প্রতিটি ব্যাচের একটি করে স্যাম্পল ওষুধ প্রশাসনে পরীক্ষা করা হবে। ছাড়পত্র পেলেই শুরু হবে বিতরণ প্রক্রিয়া। আমাদেরকে সরকারের ওই ডিস্ট্রিক্টে সিভিল সার্জনের অফিসে 64টা ডিস্ট্রিক্টে গিয়ে প্রমাণ করে যা যা দিয়ে আসবে একদম নিখুঁত ভ্যাকসিন দিয়ে আসতে হবে। 4 থেকে 5 দিনের মধ্যেই আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ওনারা যেখানে বলেছেন ওখানে পৌঁছে দিব। প্রতিটি ব্যাচেই বিশেষ ডিভাইস দেয়া আছে। কোল্ড চেইন ভেঙে গেলে সেই ডিভাইসে রেকর্ড থাকবে। যে কোনো ব্যত্যয়ের দায় বেক্সিমকোর। টেম্পারেচার মনিটরিং ডিভাইস দেওয়া আছে প্রত্যেকটা কার্টুনের ভিতরে। ওখানে ওনাদের কাছে আমরা প্রমাণ করব যে পুনে থেকে মুম্বাই গিয়েছে, মুম্বাই থেকে ঢাকায় এসেছে, ঢাকার থেকে এখন যাবে আমাদের ওয়্যারহাউস থেকে ওই ডিস্ট্রিক্টে যে গিয়ে পৌঁছলো কোথাও এই কোল্ড চেইন ব্রেক হয়নি। 2 to 8 ডিগ্রির মধ্যেই ছিল। এই সমস্ত রেকর্ড প্রতি 15 মিনিট পর পর ওখানে রেকর্ড হচ্ছে কত টেম্পারেচারের মধ্যে এটা এক্সপোজ হয়েছে। এই সমস্ত কিছু আমরা বুঝিয়ে দেব। তার সাথে সাথে যদি ওটার ভিতরে কোনো ড্যামেজ, শর্টেজ বা কোনো রকমের সমস্যা থাকে সেইগুলা আমরা বেক্সিমকো ফার্মার নিয়ে তাদের সরকারকে রিপ্লেস করে দিবে। ফেব্রুয়ারিতে দ্বিতীয় চালানের 50 লাখ ডোজ আসার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনার টিকা বিতরণে ডিজিটাল প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। 27 জানুয়ারি থেকে ডিজিটাল ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা অ্যাপের মাধ্যমে শুরু হবে টিকার আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া। সংশ্লিষ্টরা বলছেন, সবচেয়ে সাশ্রয়ী দামে টিকা আমদানি করেছে বাংলাদেশ। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন নীতি নির্ধারকরা। মহামারী থেকে রক্ষায় বহুল প্রতীক্ষিত ভ্যাকসিন পৌঁছেছে দেশের মাটিতে। প্রাণঘাতী এই অদেখা শত্রু রুখে দিতে এখন অপেক্ষা ভ্যাকসিনের প্রায়োগিক ব্যবহার শুরুর। জনপরিসরে ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করতে অনলাইন রেজিস্ট্রেশন সহ প্রান্তিক পর্যায়ে টিকা বিতরণ প্রস্তুতির সবশেষ পরিস্থিতি নিয়ে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়। আমাদের সুরক্ষা ভ্যাকসিন ম্যানেজমেন্ট এ সময় সবার কাছে টিকা পৌঁছাতে ভ্যাকসিন ম্যানেজমেন্টের অনলাইন সিস্টেম সুরক্ষা নামের একটি অ্যাপসের বিভিন্ন অপারেশনাল তথ্য তুলে ধরেন নীতি নির্ধারকরা। করোনার টিকা পেতে গুগল প্লে স্টোর থেকে সুরক্ষা অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। এনআইডি, মোবাইল নম্বর ও মৌলিক কিছু তথ্য দিয়ে অনলাইনেই সম্পন্ন হবে নিবন্ধন প্রক্রিয়া।
যার স্মার্টফোন নাই তাদের জন্য কিন্তু ডিজিটাল সেন্টার আছে, তাদের কাছে গেলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করে দেবে। আগামী 27 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশনটাও মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন। তাহলে যেটা হবে যে তখন এটা উন্মুক্ত হবে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, হাসপাতালের বাইরে কোনো টিকা দেয়া হবে না। প্রত্যেকটা কেন্দ্রে যে পরিমাণ নিবন্ধন হবে সেই পরিমাণ টিকা আমাদেরকে সেখানে নিয়ে যেতে হবে। আমরা এখন পর্যন্ত বলছি আমরা এই অ্যাপসের বাইরে কাউকে অ্যালাউ করব না। আন্তর্জাতিক নিয়ম ও পদ্ধতি মেনে টিকা কার্যক্রম পরিচালিত হবে বলে জানান মুখ্য সচিব। ভারতের বাইরে সবচেয়ে স্বল্পমূল্যে, বিশ্বের সবচেয়ে স্বল্পমূল্যে আমরা পাচ্ছি। সারা দেশে ৩৪৪টি কেন্দ্রে ভ্যাকসিনেশন কার্যক্রম চালানো হবে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে গণটিকা দেয়ার কর্মসূচি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দ্রুত এগিয়ে চলছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার নির্মাণ কাজ। অধিগ্রহণ করা জমিতে গড়ে উঠছে একের পর এক স্থাপনা। কর্তৃপক্ষের প্রত্যাশা, পরিকল্পনা অনুযায়ী 2023-এ বন্দরটি পুরোপুরি চালু হলে বিশাল অঙ্কের রাজস্বের পাশাপাশি উন্নতি হবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্কেও। মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন নিজামুদ্দিন। নীল সাগরে জলজলে আগামীর স্বপ্ন। নির্মাণাধীন পায়রা সমুদ্র বন্দর যেন খুলে দিচ্ছে সম্ভাবনার নতুন দ্বার। পটুয়াখালীর আন্দারমানিক নদী পাড়ে এখন ব্যস্ততা 100 একর জায়গার উপরে 650 মিটার দীর্ঘ জেটি নির্মাণে। তৈরি হবে মাটির উপরে 22 মিটার ও নিচে 48 মিটারের মোট 1391টি স্টিল পাইলিংয়ের পোক্ত পিলার। নদীর 90 মিটার ভিতরে থাকবে মূল টার্মিনাল, যেখানে একই সাথে পণ্য খালাসের সুযোগ মিলবে 200 মিটার দৈর্ঘ্যের 3টি জাহাজের। একটি টার্মিনালে বছরে 110টি জাহাজ ভিড়তে পারবে। হবে 8 লাখ TEUS কন্টেইনার খালাস। এই ধারণ ক্ষমতা টার্মিনাল হবে মোট 5টি। আমাদের কাজ শেষ হবে ডিসেম্বর 2022 সনে। এই পর্যন্ত আমাদের অগ্রগতি 12%। জাহাজ ভিড়তে পারবে জেটিতে 2023 থেকে। সরজমিন ঘুরে দেখা যায় এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে প্রায় 5.5 কিলোমিটার শেখ হাসিনা সংযোগ সড়ক। নির্মিত হয়েছে বিশাল প্রশাসনিক ভবনও। 6500-এর মধ্যে অধিগ্রহণ হয়েছে 3781 একর জমি। মংলা বন্দর, চিটাং বন্দর, এটা অনেক আগে বাংলাদেশে এই পোর্টগুলা তৈরি হয়েছে। পায়রা বন্দর যেহেতু এখন তৈরি হচ্ছে, পায়রা বন্দর হবে একটি আধুনিক বন্দর। পরিকল্পনা অনুযায়ী নদী প্রবাহ ঠিক রাখতে ক্যাপিটাল ও রক্ষণাবেক্ষণ, ড্রেজিং, কোল টার্মিনাল, কন্টেইনার টার্মিনাল 1 ও 2 সহ 12টি সুবিধা নিশ্চিত করবে নৌ মন্ত্রণালয়। এখন পর্যন্ত প্রায় 15,000 কোটি টাকার মতো আমাদের বিনিয়োগ হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 35 সালে এটা ব্রেক ইভেন্টে যাওয়া। সংশ্লিষ্টরা বলছেন এই চ্যানেলটি সারা বছর ধরে ড্রেজিং করে নাব্যতা ধরে রাখাই হবে এই বন্দরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, পায়রা বন্দর, পটুয়াখালী। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সেবা কার্যক্রমকে গতিশীল করতে এবার মাইক্রোবাস দিল জিপিএইচ ইস্পাত লিমিটেড। দুপুরে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনে কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের হাতে আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করা হয়। এ সময় জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলমাস শিমুল বলেন, এই মাইক্রোবাস পুলিশের সেবা কার্যক্রম অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। পূর্ব ঘোষণা ছাড়াই দেশ জুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে স্থবির নৌপথ। 2020-এর দুর্ঘটনায় 2 সারাংয়ের জামিন বাতিলের জেরে জিম্মি জনগণ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।